তাহলে দেখো আমরা কমপ্লেক্স টু সিম্পল করছিলাম, এটা আমাদের দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় অংশ। আমি যদি আর একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি যে অ্যাজ আই ইট হেলদি ফুড আই নিড টু এক্সপেন্ড মোর মানি। এর অর্থ হচ্ছে, এই যে এখানে আছে অ্যাজ, এর অর্থ হচ্ছে যেহেতু। এর আগে যেমন সেন্স ছিল, সেন্স মানে যেমন যেহেতু, এটা মানেও যেহেতু। অ্যাজ আই ইট, যেহেতু আমি স্বাস্থ্যকর খাবার খাই, আই নিড টু এক্সপেন্ড, আমার প্রয়োজন পড়ে খরচ করার আরও বেশি টাকা, অর্থাৎ সাধারণের চাইতে আর একটু বেশি টাকা খরচ করার প্রয়োজন পড়ে। এগুলো যদি আমি সিম্পল করতে চাই, কয়েকভাবে করা যাবে। সেই কয়েকভাবে কি, আমি বিকজ অফ দিয়ে শুরু করতে পারি। আমাদের সিম্পল করার নিয়ম হলো কি, এই যে অ্যাজ যুক্ত যে ক্লজটা আছে, এই ক্লজটাকে ফ্রেজ করে দিতে হবে। ক্লজ কাকে বলে? সাবজেক্ট আর ভার্ব দিয়ে পূর্ণ একটা যদি অংশ থাকে তাহলে সেটা হচ্ছে ক্লজ। এখন এই ক্লজটাকে আমরা ফ্রেজ করে দিব। ফ্রেজের মধ্যে কি থাকে? কোনো সাবজেক্ট, ভার্ব এসব এগ্রিমেন্ট থাকে না। তাহলে যেহেতু আমি স্বাস্থ্যকর খাবার খাই, আমার অতিরিক্ত টাকা খরচ করার প্রয়োজন পড়ে। তা আমি বলবো যে স্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে আমার অতিরিক্ত টাকা খরচ করার প্রয়োজন পড়ে। সিম্পলটা হচ্ছে এরকম। তাহলে অতিরিক্ত না, স্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে, তার ইংরেজি হচ্ছে বিকজ অফ। এই যে আই, এটাকে আমাদের কি করে দিব? আমরা করে দিব হচ্ছে মাই। এই ইট, এটাকে করে দিব হচ্ছে ইটিং হেলদি ফুড। তারপর যা আছে তাই, আই নিড টু এক্সপেন্ড, যা আছে তাই এক্সপেন্ড মোর মানি। তাহলে এটুকুর অর্থ হচ্ছে বিকজ অফ মাই ইটিং হেলদি ফুড, আমার হেলদি ফুড বা স্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে অতিরিক্ত মানি খরচ করার প্রয়োজন পড়ে। তাহলে অ্যাজ থাকলে আমরা বিকজ অফ করব। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা যদি শুধু লিখি যে এই মাই, এটা যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ এটাকে যদি আমরা না দিই তারপরেও কিন্তু হবে। আমি যদি বলি বিকজ অফ ইটিং হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে আই নিড টু এক্সপেন্ড মোর মানি, আমার অতিরিক্ত টাকা খরচ করার প্রয়োজন পড়ে, তাও কিন্তু হবে। আমি বিকজ অফ এটার পরিবর্তে আমি বলতে পারি ডিউ টু ইটিং হেলদি ফুড আই নিড, তারপর যা হবে তাই। বিকজ অফ এর পরিবর্তে আমি ডিউ টু ব্যবহার করতে পারি। এগুলোর অর্থ হচ্ছে কারণে, কারণে। ডিউ টু ইটিং হেলদি ফুড, আমি ইচ্ছা করলে এখানে মাই দিতেও পারি, নাও পারি। ডিউ টু মাই ইটিং হেলদি ফুড, আমার স্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে, অথবা ডিউ টু ইটিং হেলদি ফুড আই নিড টু এক্সপেন্ড মোর মানি, আমাকে অতিরিক্ত টাকা খরচ করতে হয়। আমি এখানে লিখতে পারি ওয়িং টু ইটিং হেলদি ফুড আই নিড টু, তারপর যা আছে তাই। এই যে ওয়িং টু, এর মানেও হচ্ছে কারণে, ঠিক আছে? ওয়িং টু ইটিং হেলদি ফুড আই নিড টু এক্সপেন্ড মোর মানি। তাহলে অ্যাজ যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো থাকবে সেগুলো যদি আমরা সিম্পল করতে চাই, আমাদেরকে বিকজ অফ ব্যবহার করতে পারি, ডিউ টু ব্যবহার করতে পারি, ওয়িং টু ব্যবহার করতে পারি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর একটা কমপ্লেক্স সেন্টেন্স যে when the rain started we took shelter under a tree। এটা কমপ্লেক্স সেন্টেন্স কেন? কারণ এই যে when দিয়ে শুরু হয়েছে, এখানে একটা ক্লজ আছে, এই যে দ্য রেইন সাবজেক্ট, আর এই যে এটা হচ্ছে ভার্ব, আবার এখানে এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব। তার কমপ্লেক্স সেন্টেন্স এতক্ষণ আমরা চিনে গেছি যে কি করলে পরে কমপ্লেক্স সেন্টেন্স হয়। তো এটার অর্থ হচ্ছে যে যখন বৃষ্টি শুরু হলো আমরা গাছের নিচে আশ্রয় নিলাম। তাহলে এটাকে যদি আমি সিম্পল করতে চাই, আগে বাংলা অর্থটা কেমন হবে আমি বলি, যে বৃষ্টির শুরুতে আমরা গাছের নিচে আশ্রয় নিলাম। বৃষ্টির শুরুতে আমরা গাছের নিচে আশ্রয় নিলাম। এখন এই অংশটাকে তাহলে আমার করে দিতে হবে কি, যে বৃষ্টির শুরুতে। বৃষ্টির শুরুতে তার ইংরেজি কি? তার ইংরেজি হচ্ছে অ্যাট দ্য স্টার্ট অফ রেইন। তাহলে এখানে যে সাবজেক্ট ছিল, এখানে যে ভার্ব ছিল, এগুলোকে আমরা কি
এগুলো আমাদের আর থাকলো না। সাবজেক্ট ভার্ব যে এগ্রিমেন্ট ছিল এখানে, সেই অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের যে এগ্রিমেন্টটা ছিল, যে এটা V2 হিসাবে ছিল, সেই জিনিসটা কিন্তু আর থাকলো না। এই যে এখানে বলছে অ্যাট দ্য স্টার্ট, এখানে স্টার্টটা কিন্তু নাউন অর্থে ব্যবহার হয়েছে, এখানে আর কিন্তু ভার্ব হিসেবে নাই। স্টার্ট অফ রেন, অ্যাট দ্য স্টার্ট অফ রেন, তারপরে বাকি যা আছে তাই। উই টুক শেল্টার আন্ডার দ্য ট্রি। ওকে, তাহলে আমি অ্যাট দ্য স্টার্ট অফ দ্য রেন বলতে পারি, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রেন বলতে পারি, যেভাবে ইচ্ছা বললেই হবে। অর্থাৎ আমরা যখন সিম্পল করব তখন এই দুইটা ক্লজ, এই যে হোয়েন, অ্যাজ, সিন্স যুক্ত যে ক্লজটা থাকবে সেখান থেকে সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টটাকে ভেঙে সেটাকে ফ্রেজ তৈরি করে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি এইভাবেও লিখতে পারি যে উই টুক শেল্টার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রেইন। এটা করলেও কিন্তু সিম্পল সেন্টেন্স হবে। আর একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা লিখি, যে সেটা হচ্ছে ইউ শুড apologize when you make mistake। এটাও হোয়েন যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্স কেন সেটা বুঝতে পারছো? এই যে ভার্ব, সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, সেটা হোয়েন দিয়ে যুক্ত আছে। এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এই ক্লজটা এটার উপরে নির্ভরশীল। তাহলে দেখো যে তোমার ক্ষমা চাওয়া উচিত যখন তুমি ভুল করো, এটাকে যদি আমি সিম্পল করি, তার বাংলাটা এরকম যে ভুল করার পর তোমার ক্ষমা চাওয়া উচিত। অর্থাৎ ইউ শুড অ্যাপোলোজাইজ, ভুল করার পর, তার ইংরেজি কি? আফটার মেকিং মিস্টেক। আফটার মেকিং মিস্টেক, আফটার যেহেতু প্রিপোজিশন, তারপরে ভার্ব বসালে আইএনজি যুক্ত করে বসাতে হয়। তাহলে এখান থেকে সাবজেক্ট আর ভার্বের যে এগ্রিমেন্টটা ছিল সেটা কিন্তু উঠে গেল। উঠে যেয়ে কি হলো, এটা একটা ফ্রেজ তৈরি হয়ে গেল, ক্লজ থেকে ফ্রেজ তৈরি হয়ে গেল। ইউ শুড অ্যাপোলোজাইজ আফটার মেকিং মিস্টেক। কমপ্লেক্স সেন্টেন্স, দ্য লাইটস went out when I was reading, when I was reading। তাহলে কি সাবজেক্ট ভার্ব, দ্য লাইটস ওয়েন্ট আউট মানে কি আলো চলে গেল, তার মানে বোঝা যাচ্ছে কারেন্ট চলে গেল বা বিদ্যুৎ চলে গেল। when I was reading এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, যখন আমি পড়ছিলাম তখন কারেন্ট চলে গেল। when দ্বারা যুক্ত আছে এই দুইটা ক্লজ, তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমাকে কি করতে হবে, when যুক্ত যে ডিপেন্ডেন্ট ক্লজটা আছে এটাকে আমাকে ফ্রেজে পরিবর্তন করতে হবে। তাহলে বাংলাটা করলে কি হবে, যে আমার পড়ার সময় কারেন্ট চলে গেল, আমার পড়ার সময় কারেন্ট চলে গেল, এটা হচ্ছে সিম্পল। আমার পড়ার সময় কারেন্ট চলে গেল, অর্থাৎ দ্য লাইটস ওয়েন্ট আউট ডিউরিং মাই স্টাডি, অথবা আমি লিখতে পারি ডিউরিং মাই রিডিং। এখানে যেহেতু রিডিং আছে তাই এটা দিলেও হবে, এই রিডিং দেওয়াটাই উপযুক্ত। দ্য লাইটস ওয়েন্ট আউট ডিউরিং মাই রিডিং, সহজ। এই ডিউরিং মাই রিডিং এর অর্থ হচ্ছে যে পড়ার সময় কারেন্ট চলে গেল। এই হোয়েনটা ওই সময়টা বোঝাচ্ছে, এই কারণে এখানে ডিউরিং দিয়ে সিম্পলটা করতে হলো। আমি আরো একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি, যে শি স্মাইলড when she saw her an old friend। সে যখন তার একটা পুরাতন বন্ধুকে দেখলো সে হাসলো, অথবা সে হাসলো যখন সে তার একটা পুরাতন বন্ধুকে দেখলো। এখন আমি যদি এটা সিম্পল করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে বাংলা অর্থটা বুঝতে হবে। বাংলা অর্থটা বুঝে আগে সেটা সিম্পলে পরিবর্তন করতে হবে। যেহেতু আমি গ্রামারের উপরে খুব বেশি জোর দেই না, এই কারণে বাংলা অর্থ বোঝাটা জরুরি। বাংলা অর্থ বুঝে করলে গ্রামারের খুব বেশি প্রয়োজন হয় না। তাহলে এটার সিম্পলটা হবে এরকম, যে তার পুরাতন বন্ধুকে দেখা মাত্রই সে হেসে উঠল, তার পুরাতন বন্ধুকে দেখা মাত্রই সে হেসে উঠল। তাহলে আমাকে জানতে হবে
যে তার পুরাতন বন্ধুকে দেখা মাত্রই তার ইংরেজি কি, সিম্পল সেন্টেন্সে তার ইংরেজিটা কেমন হয়, সেটা হয় হচ্ছে এরকম: আপন সিইং হার ওল্ড ফ্রেন্ড শি স্মাইল্ড। আপন সিইং হার ওল্ড ফ্রেন্ড এর অর্থ হচ্ছে যে তার পুরাতন বন্ধুকে দেখা মাত্রই সে স্মাইল্ড, সে হেসে উঠল। সিম্পল সেন্টেন্সে এরকম, এটা প্রিপোজিশন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেওয়া হলো, এবং এটা হচ্ছে জিরান্ড। জিরান্ডটা কি করে, নাউনের মতো অর্থ প্রকাশ করে। তাহলে এইখানে এই যে সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, এই সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটাকে ভেঙে আমরা কি করলাম, আপন সিইং হার ওল্ড ফ্রেন্ড করলাম, একটা ফ্রেজ বানিয়ে দিলাম। এই শুধুমাত্র একটা ক্লজ থাকলো, তাহলে এটা হয়ে গেল হচ্ছে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তারপর এটা দেখি। আর একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে এটাও হোয়েন যুক্ত, যে হোয়েন আই ওয়াজ 6, when I was 6, I got admitted into primary school। এর অর্থ হচ্ছে যখন আমার বয়স ছিল 6, বা আমার 6 বছর বয়সে আমি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম। গট অ্যাডমিটেড ইন্টু, গট মানে এখানে হচ্ছে হয়েছিলাম, অ্যাডমিটেড ইন্টু স্কুল, প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম। তাহলে এটা আমি কি বলবো, এটাকে যখন আমি সিম্পল করব তখন আমার বানানো অর্থটা কি করতে হবে? এখানে বলছে যখন আমার 6 বছর বয়স ছিল, সিম্পল সেটাকে বলতে হবে 6 বছর বয়সে আমি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম। 6 বছর বয়সে, তার ইংরেজি কি তাহলে? খুব সহজ, অ্যাট 6। আমি এটা বলতে পারি, অ্যাট 6 এর অর্থ হচ্ছে 6 বছর বয়সে আই গট অ্যাডমিটেড, তারপর বাকি অংশ যা আছে তাই হবে, ইন্টু প্রাইমারি স্কুল। অথবা এটার সিম্পল আমি এইভাবে করতে পারি, অ্যাট দ্য এজ অফ 6 I got admitted, তারপর বাকি অংশ যা আছে তাই, I got admitted into primary school। তাহলে when I was 6 এই অংশটাকে আমরা শুধু at 6 করে দিলাম, যার মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব নাই, ক্লজ হয়ে গেল, অথবা at the age of 6 করে দিলাম, তাইলেও কিন্তু আমাদের হয়ে গেল। এর অর্থ হচ্ছে 6 বছর বয়সে। আর এটার অর্থ হচ্ছে যখন আমার বয়স ছিল 6। তাহলে সিম্পল সেন্টেন্সগুলো এইভাবে তৈরি করতে হয়। একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি, যে I know a boy who is very good at English। এর অর্থ কি? I know a boy, আমি একটা ছেলেকে চিনি, who এর অর্থ হচ্ছে যে, এখানে এর অর্থ হচ্ছে যে, is very good at English, যে ইংরেজিতে খুবই ভালো। গুডের পরে অ্যাট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসেছে। আচ্ছা, এটাকে যদি আমাকে সিম্পল করতে হয় তাহলে কিভাবে করতে হবে? এই যে এই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ হু ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ, এই অংশটাকে ভেঙে, এই ক্লজটাকে ভেঙে ফ্রেজে পরিণত করতে হবে। এটা নিয়মটা হচ্ছে যে আই নো এ বয়, এই যে হু ইজ ভেরি, এই অংশটা এটুকু বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে শুধু এইখান থেকে লিখতে হবে গুড অ্যাট ইংলিশ। আই নো এ বয় গুড অ্যাট ইংলিশ, এই বাক্যটা হচ্ছে সিম্পল। আর আমি যদি বলি আই নো এ বয় হু ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ, তাহলে হবে হচ্ছে ওইটা কমপ্লেক্স। আমি যদি আরেকটা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স লিখি, যে আই নো এ বয় হু এক্সারসাইজেস রেগুলারলি, আমি একটা ছেলেকে চিনি যে নিয়মিত ব্যায়াম করে। তাহলে কি হবে, এখানে ছিল অক্সিলারি ভার্ব, যেটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছিল, আর এখানে সরাসরি মেন ভার্বটাই আছে, মেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমরা লিখবো সিম্পল করার সময় যে আই নো এ বয়, এই হুটাকে বাদ দিয়ে দিব, এই এক্সারসাইজ এটার সঙ্গে আইএনজি যুক্ত করব, ইএক্স ইয়ার হু এক্সারসাইজিং রেগুলারলি, আমি একটা ছেলেকে চিনি নিয়মিত এক্সারসাইজ করে।
এটার অর্থ হচ্ছে এটা, আই নো এ বয় এক্সারসাইজিং রেগুলারলি, আমি একটা ছেলেকে চিনি নিয়মিত ব্যায়াম করে। আর এটার অর্থ হলো আই নো এ বয়, আমি একটা ছেলেকে চিনি যে নিয়মিত ব্যায়াম করে। এই হচ্ছে সিম্পল আর কমপ্লেক্সের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমি যদি আর একটা বলি কমপ্লেক্স সেন্টেন্স, যে আই নো এ বয় হু হ্যাজ এ লট অফ এনার্জি, আই নো এ বয় হু হ্যাজ এ লট অফ এনার্জি। তখন কি করতে হবে? এবার হুয়ের পরে যে ভার্ব আছে এটা কি হ্যাভ অথবা হ্যাজ ভার্ব আছে, তাহলে একই রকম আই নো এ বয়, এই হ্যাজ এটার সঙ্গে আইএনজি যুক্ত করব। হ্যাজের সাথে আইএনজি যুক্ত করলে হ্যাজিং তো করা যায় না, কি করা লাগে? আগে হ্যাভ করতে হয়, তারপরে আইএনজি যুক্ত করে হ্যাভিং করতে হয়। হ্যাভিং এ লট অফ এনার্জি, আই নো এ বয় হ্যাভিং এ লট অফ এনার্জি, আমি একটা ছেলেকে চিনি যার অনেক এনার্জি আছে। এই হচ্ছে সিম্পল। অথবা আমি লিখতে পারি আই নো এ বয় ফুল অফ এনার্জি, আমি একটা ছেলেকে চিনি যার অনেক এনার্জি আছে। এটা সিম্পল। আবার অথবা আমি লিখতে পারি আই নো এ এনার্জেটিক বয়, আই নো এ এনার্জেটিক বয়, আমি একটা এনার্জেটিক বা এনার্জিতে পরিপূর্ণ বালককে চিনি। তাহলে এই কমপ্লেক্সটাকে এত রকমভাবে করা যায়। আমাদের খুব কমন একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, যে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। এই কমপ্লেক্স সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হয়। ইফ অর্থ যদি, তোমরা জানো তাই না? যদি তুমি ভালো করে পড়ালেখা করো বা প্রচুর পরিশ্রম করে পড়ালেখা করো, তুমি পরীক্ষায় পাশ করবে। এটা সিম্পল করার সময় আমাদেরকে কি করতে হয়? যদি তুমি পড়ালেখা করো তাহলে পরীক্ষায় পাশ করবে, অর্থাৎ পড়ালেখা করলে পরীক্ষায় পাশ করবে, অথবা পড়ালেখা করে পরীক্ষায় পাশ করবে, অথবা আমি বাংলায় বলতে পারি যে পড়ালেখা করার মাধ্যমে তুমি পরীক্ষায় পাশ করবে। এখন যে পড়ালেখা করার মাধ্যমে, তার ইংরেজি কি? তার ইংরেজি হচ্ছে বাই স্টাডিং হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। বাই স্টাডিং হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। এখন এই যে এখানে লেখা হলো বাই স্টাডিং হার্ড, এই যে বাই যুক্ত করা হলো, এর অর্থই হচ্ছে যে পড়ালেখা করার মাধ্যমে বা প্রচুর পড়ালেখা করার দ্বারা তুমি পরীক্ষায় পাশ করবে। এখানে ছিল সাবজেক্ট আর এটা হয়েছিল ভার্ব। এখানে আমরা সাবজেক্ট রাখলাম না, আর এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিলাম। যুক্ত করে কি করলাম? এটাকে জিরান্ড করে দিলাম, দিয়ে যার অর্থ নাউনের মতো অর্থ প্রকাশ করে, অর্থাৎ এটা প্রিপোজিশনাল নাউন ফ্রেজ করে দিলাম। তাহলে আমাদের এটা সিম্পল হয়ে গেল। এখন এখানে তো ছিল ইফ ইউ স্টাডি হার্ড। যদি আমি এখানে লিখি আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স, যে ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়ালেখা না করো, ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করবে না। তাহলে আমরা কি করতে পারি? সিম্পল। এখানে যদি নেগেটিভ থাকে তা আমরা শুরু করব হচ্ছে উইদাউট দিয়ে। উইদাউট স্টাডিং হার্ড ইউ উইল নট, তারপরে যা থাকবে তাই, ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। উইদাউট স্টাডিং হার্ড, উইদাউট মানে হচ্ছে ছাড়া, অর্থাৎ কঠোর পড়ালেখা ছাড়া তুমি পরীক্ষায় পাশ করবে না। কঠোর পড়ালেখা ছাড়া তুমি পরীক্ষায় পাশ করবে না। এই হয়ে গেল সিম্পল। অর্থাৎ এখানে যদি নেগেটিভ থাকে আমরা উইদাউট দিয়ে শুরু করব, যদি এখানে নেগেটিভ না থেকে যদি পজিটিভ থাকে তাহলে আমরা বাই দিয়ে শুরু করব।
এই হচ্ছে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল করার নিয়ম। আর একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা যদি এরকম লিখি যে ইফ ইট রেইনস ইনডোরস, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় আমরা ভেতরেই থাকবে। এটাকে আমরা সিম্পল করলে কি হবে, এই যে ইট রেইনস সাবজেক্ট ভার্ব, যদি বৃষ্টি হয় এই ক্ষেত্রে এই ক্লজটাকে আমরা তুলে ফেলবো কিভাবে, যে ইন কেস অফ রেইন উই উইল স্টে ইনডোরস, আমরা ভেতরেই থাকবো। বৃষ্টির ক্ষেত্রে ইন কেস অফ মানে হচ্ছে বৃষ্টির ক্ষেত্রে, বৃষ্টির ক্ষেত্রে বা বৃষ্টি হলে উই উইল স্টে ইনডোরস। সিম্পল। এটা কেন সিম্পল, কারণ এটা হচ্ছে ফ্রেজ হয়ে গেছে, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই। সাবজেক্ট ভার্ব আছে শুধু এখানেই, যে এটা সাবজেক্ট, এই যে ভার্ব। আর এখানে দুইটাতে সাবজেক্ট ছিল ভার্ব ছিল, এই যে সাবজেক্ট ছিল ভার্ব ছিল, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব দিয়ে যদি দুইটা পরিপূর্ণ ক্লজ যদি এরকম ইফ সিন্স অ্যাজ দ্বারা যুক্ত থাকে তাহলে সেগুলো কমপ্লেক্স সেন্টেন্স হয়। এতক্ষণে বুঝেছো? ঠিক আছে, পরের বাক্যটা দেখে আসো। আর একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি আমি লিখি যে ইফ হি কলস লেট মি নো, যদি সে কল করে আমাকে জানাইও। লেট মি নো মানে হচ্ছে আমাকে জানাইও। তাহলে কি হবে, এটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে এরকম হবে যে আপন হিজ কলিং লেট মি নো। আপন হিজ কলিং এর অর্থ হচ্ছে যে তার কল করা মাত্রই আমাকে জানিও। এটা সিম্পল হয়ে গেল কিভাবে, কারণ এই যে হি কলস সাবজেক্ট আর ভার্বের যে এগ্রিমেন্ট ছিল এখানে সেটাকে আমরা রাখিনি, সেটাকে আমরা ফ্রেজ বানিয়ে ফেলেছি। তো এইভাবে ইফ যুক্ত বাক্যগুলো আমাদেরকে সিম্পল করতে হয়, অর্থাৎ অর্থটা ভালো করে বুঝতে হয়, তারপর বুঝতে হয় যে সিম্পল অর্থটা কেমন হবে এবং তার ইংরেজিটা কি হবে। যদি আমরা এভাবে করতে পারি তাহলে গ্রামার ছাড়াই আমরা এগুলো করতে পারি। দেখো আমরা যদি আর একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি যে হি স্টাডিজ হার্ড so that he can pass the exam, তাহলে এবার কি আছে, কমপ্লেক্স সেন্টেন্সটা সো দ্যাট যুক্ত করা আছে। তাহলে এটাকে যদি সিম্পল করি খুবই সহজ হবে, কেমন, যে হি স্টাডিজ হার্ড টু পাস দ্য এক্সাম। এই সো দ্যাটটাকে আমরা তুলে দিয়ে আমরা কি করলাম, টু বসালাম। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যে সে প্রচুর পড়ালেখা করলো পরীক্ষায় পাশ করতে। এটা তো সিম্পল। আর যেটা কমপ্লেক্স ছিল সেটা হচ্ছে সে প্রচুর পড়ালেখা করে যাতে সে পরীক্ষায় পাশ করে। আর হচ্ছে সে প্রচুর পড়ালেখা করে পরীক্ষায় পাশ করতে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের অর্থ কেমন আর সিম্পল সেন্টেন্সের অর্থ কেমন এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পারলে কিন্তু আমরা গ্রামার ছাড়াই সঠিকভাবে আমরা পরিবর্তনটা করতে পারবো। আমরা আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স যদি এরকম করি যে দ্য বক্স ওয়াজ সো হেভি দ্যাট ইট couldn't be moved, অর্থাৎ বাক্সটা খুব ভারী ছিল বা বাক্সটা এত ভারী ছিল যে এটা নড়ানো গেল না বা সরানো গেল না। এই যে সো দ্যাট, এর আগে সো দ্যাটটা একত্রে ছিল, এবার সো দ্যাটটা একটু আলাদা করা আছে। এরকম থাকলে পারো এটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন, এই যে সাবজেক্ট ভার্ব আর মধ্যে এই যে সো দ্যাট দিয়ে যুক্ত করা আছে। তাহলে এটা সিম্পল করতে হলে আমাদেরকে কি করতে হবে, দ্য বক্স ওয়াজ টু হেভি টু মুভ। এই সো পরিবর্তে টু, আর এই যে দ্যাট, এই দ্যাটের পরিবর্তে টু। দ্য বক্স ওয়াজ টু হেভি টু মুভ, এর অর্থ হচ্ছে বাক্সটা এত ভারী ছিল যে সরানো যায় না। এটাও নেগেটিভ অর্থই প্রকাশ করে। অথবা আমি যদি এটা লিখি, দ্য বক্স ওয়াজ টু হেভি টু বি মুভড, তাও কিন্তু হবে।
এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে প্যাসিভ ফর্মে করা। বাক্সটা এতই ভারী যে নড়ানো যায় না। এটা হলো সিম্পল সেন্টেন্সের গঠন আর এটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের গঠন। আমি যদি আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি যে আনলেস দ্য রেইন স্টপস দ্য ম্যাচ উইল বি পোস্টপন্ড। যদি বৃষ্টি না থামে, আনলেস অর্থ যদি না, আনলেস অর্থ যদি না, আনলেস দ্য রেইন স্টপস যদি বৃষ্টি না থামে, দ্য ম্যাচ উইল বি পোস্টপন্ড ম্যাচ স্থগিত করে দেওয়া হবে, অর্থাৎ খেলা স্থগিত করে দেওয়া হবে। এটাকে আমরা যখন সিম্পল করব তখন কি করতে পারি? এটাকে যখন আমরা সিম্পল করব তার অর্থটা এরকম হতে পারে যে বৃষ্টি বন্ধ না হওয়া ছাড়া বা বৃষ্টি বন্ধ না হলে ম্যাচ স্থগিত করে দেওয়া হবে। অর্থাৎ এরকম হতে পারে উইদাউট দ্য রেইন স্টপিং দ্য ম্যাচ উইল বি পোস্টপোন, অর্থাৎ শেষে যা থাকবে তাই, দ্য ম্যাচ উইল বি পোস্টপোন। এখন আমার বোঝার বিষয় হলো এই অংশটা, আনলেসের অংশটাকে, যেটাকে আমরা ফ্রেজ তৈরি করলাম যে উইদাউট দ্য রেইন স্টপিং, এইটুকের অর্থটা কি? যে বৃষ্টি বন্ধ হওয়া না ছাড়া, বৃষ্টি বন্ধ হওয়া না ছাড়া দ্য ম্যাচ উইল বি পোস্টপোন ম্যাচ পোস্টপোন করে দেওয়া হবে। অথবা কিন্তু আমি এটাও বলতে পারি যে উইদাউট দ্য রেইন বিং স্টপড দ্য ম্যাচ উইল বি পোস্টপন্ড, এটাও বলতে পারি উইদাউট দ্য রেইন বিং স্টপড। এখানে যদি আমি বিং ব্যবহার করি তাহলে এটাকে আমার V3 করতে হবে, আর যদি এখানে বিং ব্যবহার না করি এখানে, তাহলে এটা আমার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এগুলো হচ্ছে সেন্টেন্স গঠন করার নিয়ম, এটুকু কিছুটা মনে রাখতে হবে। তাহলে এর অর্থ কিন্তু একই, যে উইদাউট দ্য রেইন বিং স্টপড, বৃষ্টি বন্ধ হওয়া না ছাড়া ম্যাচ পোস্টপোন করে দেওয়া হবে। তো এই হলো হচ্ছে আমাদের কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্স, এইভাবে পড়তে হয়। ক্লাসগুলো যদি আরো ভালোভাবে বুঝতে চাও, এর আগের যে ক্লাসটা করেছি কমপ্লেক্স থেকে সিম্পলের, সেই ক্লাসটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে, ভালো লাগবে। আর যত বেশি প্র্যাকটিস করবে জিনিসগুলো আসলে আস্তে আস্তে তোমাদের তত সহজ হতে শুরু করবে। ঠিক আছে, ভালো থাকবে।